এক গহীন জঙ্গলে এক রাতে একজন পুলিশ অফিসার শুনতে পায় কিছু একটা টেনে নিয়ে যাওয়ার শব্দ। কিন্তু সেই রাতে আকাশে বাতাসে এমন কিছু ছিল যা এতটাই ভয়ের আবহাওয়া সৃষ্টি করেছিল যে পুলিশটির আর সাহস হয় না জঙ্গলের ভেতরে গিয়ে চেক করার। অন্যদিকে থানায় আসছে একের পর এক মিসিং পার্সনের রিপোর্ট। তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে একটি লাশ পাওয়া যায়, যে লাশের মাথাটা আবার গায়েব। কি হচ্ছে আজকের সিরিজের এই গ্রামটিতে তা জানতে হলে শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে শুনতে হবে। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে চলে এসেছি রাজা চান্না পরিচালিত বাংলা একটি ক্রাইম থ্রিলার সিরিজের গল্প নিয়ে, যার নাম বিভীষণ। তবে চলুন আর দেরি না করে সরাসরি আমরা এবার গল্পতে চলে যাই। তবে এবার হারিয়ে যাওয়া যাক গা শিউরে ওঠা ভয়ের এক অন্যরকম জগতে। এই সিরিজটিতে রয়েছে মোট 7টি এপিসোড। প্রথম এপিসোডের নাম হচ্ছে দ্য জাঙ্গল এপিসোড। গহীন ঘন অন্ধকারে ঢাকা এক জঙ্গল দেখিয়ে এই এপিসোডটি শুরু হয়, যেখানে আমরা দেখতে পাই যে কেউ একজন একটা লাশ টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর সেই জঙ্গল ঘেঁষা রাস্তা থেকে বাইকে করে যাচ্ছিল এক পুলিশ অফিসার। শব্দ শুনে পুলিশ অফিসার ডিসিশন নেয় বাইক থেকে নেমে দেখবে, কিন্তু কেন জানি তার গা ছমছম করে ওঠে এবং সে এতটা দুঃসাহস না দেখাতে পেরে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই বালাগড় পুলিশ স্টেশন। এই পুলিশ স্টেশনে সবাইকে চা নাস্তা দেওয়ার যে পিয়ন, তার নাম চিন্টু। আর এই পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টরকেও আমরা দেখতে পাই, যার নাম বিধান। এই বিধানের আন্ডারে অশোক, সুতপা এবং স্বপন নামের 3জন আরো পুলিশ কনস্টেবল কাজ করে। তো সেদিন সন্ধ্যায় সবাই মিলে এক পূজায় সামিল হয়, যেখানে চিন্টু পাঠা বলি দেয়। এখানে উপস্থিত হওয়া চিফ গেস্ট ওসি আদিত্য এসে বলেন যে আগামীকাল তার নাতনির মুখে ভাত অনুষ্ঠান, তাই সে কালকে অফিসে আসতে পারবে না। যেহেতু এটা একদিনেরই মামলা, সুতরাং সে কোনো দরখাস্ত না করেই ছুটি নিয়ে নেয়। আর বিধানকে বলে রাখে যে খুব জরুরি কিছু না হলে বিধান যেন তাকে কল করে বিরক্ত না করে। কিন্তু পরদিন অফিসে সিনিয়র আইসি চলে আসে, তাই বিধান বাধ্য হয় ওসি আদিত্যকে কল দিতে। কিন্তু সিনিয়র আইসি আসলে এখানে মেয়ের বিয়ের দাওয়াত দিতে এসেছিল। তবে তার কথাবার্তায় বোঝা যায় যে গ্রামের প্রধান যে মোড়ল, তার বোনের হাজবেন্ড দীনেশ মিসিং হয়েছে। এদিকে আদিত্য বিধানকে বকা দেয় ছুটি নেওয়ার পরও কল দিয়ে বিরক্ত করার জন্য। এবার আমরা দেখতে পাই থানায় নরোত্তম নামে একজন ভদ্রলোক আসেন। নরোত্তম আসলে পঞ্চায়েতের হয়ে এসেছিল দীনেশের ব্যাপারে। তখন বিধান বলে যে এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি। এরপর সেখানে একজন বুড়ো লোক এসে বলে তার ঘর থেকে নাকি কিছু স্বর্ণ গহনা চুরি হয়ে গেছে, যেগুলো সে তার মেয়ের বিয়ের জন্য রেখেছিল। এই কথা শুনে বিধান সুতপা এবং অশোককে বুড়োর সাথে তদন্তে পাঠায়। এরপর বিধান দুপুরে বাসায় আসে লাঞ্চের জন্য। আর আমরা দেখতে পাই বিধানের স্ত্রী বৃষ্টি প্রেগনেন্ট, যার ডেলিভারি হবে পরের সপ্তাহে। তবে বিধান তার কাজের প্রেসারে বৃষ্টিকে তেমন একটা সময় দিতে পারে না। বৃষ্টি এবং বিধানের লাভ ম্যারেজ হয়েছিল, যার ফলে এদের দুজনেরই পরিবার মুখ ফুলিয়ে বসেছিল। আর ওরা দুজনও নিজ নিজ পরিবারের সাথে তেমন একটা যোগাযোগ করে না। তো লাঞ্চ শেষে বিধান টিটিপাড়ার জঙ্গলে যায়, যেখানে একটা লাশ পড়ে আছে। এই খবর শুনে বিধান আর স্বপন জঙ্গলের ভেতর একটা বিকট অবস্থায় পড়ে থাকা লাশ পায়, যেটার মাথা কাটা আর লাশটি এমন ভাবে ক্ষতবিক্ষত যে আর চেনারই উপায় নেই। সেখানে নরোত্তম এসে আইডেন্টিফাই করে নিশ্চিত করে যে এইটা দীনেশের লাশ না, কারণ দীনেশের হাতের একটি আঙ্গুল কাটা এবং লাশের হাতে কোনো কাটা আঙ্গুল নেই। এবার সেখানে আইসি স্যারও চলে আসে, আর সাথে মিডিয়াও আসে। আইসি স্যার পর্যবেক্ষণ শেষে গাড়িতে উঠে পড়ে, আর স্বপন মিডিয়াকে ব্রিফিং করতে থাকে। সে সময় বিধান আইসি স্যারকে বিদায় দিয়ে লাশের কাছে আসলে দেখতে পায় যে লাশের কাটা মাথাটা সবার চোখের সামনে থেকে হঠাৎ গায়েব হয়ে গেছে। এই দৃশ্য দেখে বিধান চমকে ওঠে, আর এখানেই প্রথম এপিসোড শেষ হয়। এবার শুরু হয় দ্বিতীয় এপিসোড, যার নাম দ্য হেডলেস ওয়ান। এই এপিসোডটি শুরু হয় এই দৃশ্যের সাথে, যেখানে বিধান আশেপাশে সবাইকে ভালো করে চেক করা শুরু করে যে কাটা মাথাটা এদের কেউ নিয়েছে কিনা।
কিন্তু কোনো লাভ হয় না। এরপর বিধান ওসি আদিত্যকে কল করে সব জানায়, কিন্তু আদিত্য বিধানের উপর আবারও রাগারাগি করতে থাকে। ইনফ্যাক্ট আইসিপিও বিধানকে কল করে বকতে থাকে যে ওর সামনে মাথা লাশের থেকে গায়েব হয়ে যায় কিভাবে। এই সব দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি, সিনিয়র অফিসাররা সব দোষ আর দায়িত্ব বিধানের উপর ছেড়ে দিয়ে নিজেরা হাত ধুয়ে নিয়েছে। এদিকে পুরো জঙ্গলে সার্চ শুরু হয়। এ সময় পুলিশের মনে হয় যে কেউ একজন ওদের থেকে আড়ালে লুকিয়ে জঙ্গলটিতে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু কিছুতেই ধরা পড়ছে না। এদিকে বিধানের ফোনে অশোকের কল আসে যে বিধানের স্ত্রী পড়ে গিয়ে হসপিটালে ভর্তি হয়েছে। বিধান তখন এমার্জেন্সিতে হসপিটালে ওর স্ত্রী বৃষ্টিকে দেখতে যায়। এদিকে বিধান সারাদিন ব্যস্ত থাকে দেখে বৃষ্টি ওর উপর খুবই বিরক্ত ছিল। এমনকি সেখানে উপস্থিত বৃষ্টির বাবা মাও বিধানের উপর খুবই বিরক্ত ছিল। তারা বলে এর জন্যই মেয়েকে পুলিশ অফিসারের সাথে বিয়ে দিতে তারা শুরুতে রাজি ছিল না। অন্যদিকে আইসিপি ভীষণ রেগে আছে। আইসিপি নির্দেশনা দেয় যে লাশ থেকে মাথা হারিয়ে যাওয়ার বিষয়টা যেন কোনোভাবেই মিডিয়ার সামনে না আসে। এদিকে জঙ্গলে সার্চ করে বিধান একটা পায়ে পড়ার পিতলের কারা খুঁজে পায়। এমন সময় বিধানের কাছে কল আসে যে বৃষ্টির অপারেশন হবে। পরবর্তীতে হসপিটালে পৌঁছালে বিধান দেখে যে তার কন্যা সন্তান হয়েছে। এদিকে সন্তান জন্মের পর বৃষ্টির মা প্রথমে ছুটে এসে নাতনিকে কোলে নেয়। বিষয়টা বিধানের একদমই ভালো লাগে না, কারণ বৃষ্টি চেয়েছিল তাদের সন্তান হলে প্রথম বিধান কোলে নিবে। যাই হোক, পরবর্তীতে বিধান এসে নিজের সন্তানকে কোলে তুলে নেয়। পরদিন বিধান থানায় এসে আইসিপিকে সেই পায়ে পড়ার কারাটা দেখায়। এ সময় থানার পিয়ন চিন্টু বলে যে এই ধরনের কারা পড়া হয় গজল উৎসবে কোনো মানত করে থাকলে। এই কারা 1 সপ্তাহ পড়তে হয়। এমনকি ওর পায়েও এরকম 2টো কারা পড়া আছে, অর্থাৎ এই কারাগুলো 2 পায়ে পড়তে হয়। আর যে সন্দেহভাজন ব্যক্তি ওই দিন ভেগে গিয়েছিল তার এখন 1 পায়ে কারা আছে, অন্যটা আছে পুলিশের কাছে। এতে হয়তো ওকে ধরা সহজ হয়ে যাবে। সুতরাং বিধান, অশোক এবং স্বপন বাইক নিয়ে বের হয়ে যায় যেখানে উৎসব হচ্ছে, সেখানে ভক্তদের পা চেক করার জন্য। এবার উৎসবের ওখানে পণ্ডিত বলে যে তার 2 ভক্ত রবি এবং কার্তিকের উপর এখন শিবজি ভর করেছে। তারা একটা গেম খেলবে যেখানে রবি এবং কার্তিক শিবের কিছু জিনিস খুঁজে বের করবে। খেলা শুরু হলে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ রবি এবং কার্তিক একটা মানুষের কাটা হাত খুঁজে পায়, যে হাতের 1 আঙ্গুল নেই, অর্থাৎ এটাই হচ্ছে দিনেশের কাটা হাত। এখানেই সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায় আর শুরু হয় থার্ড এপিসোড, যেটার নাম দ্য অ্যালাইজ অফ স্নেক। এই এপিসোডটি শুরু হয় একটি ফ্ল্যাশব্যাক দিয়ে, যেখানে দিনেশ তার বাবা মারা যাওয়ার পর চাচার সাথে মিলে বাবার সব সম্পত্তি বিক্রি করে দেয়। কিন্তু দিনেশের চাচা অজিত পরবর্তীতে সম্পত্তি বিক্রির টাকা দিতে অস্বীকার করে। অজিত বলে যে দিনেশ যখন মোড়লের মেয়েকে বিয়ে করেছিল তখনই নাকি দিনেশের বাবা ওকে পুত্র করে দেয়, সুতরাং সম্পত্তি বিক্রি কোনো টাকাই সে পাবে না। এই অবস্থায় দিনেশের সাথে অজিতের মারামারি হয় এবং অজিতকে দিনেশ আহত করে। তখন অজিত দিনেশকে হুমকি দেয় যে 3 দিনের মধ্যে ওকে মেরে ফেলা হবে। আর এরপরই পাওয়া গেল দিনেশের লাশ উদ্ধার হওয়ার পর দিনেশের মা অজিতের উপর ঝাঁপিয়ে পড়ে ছেলে হত্যার ক্ষোভে। দিনেশের বউও একইভাবে অজিতকে দোষারোপ করতে থাকে। এদিকে যেহেতু এই মার্ডার কেসের সাথে পৈতৃক সম্পত্তি এবং পঞ্চায়েত জড়িত ছিল, তাই কেসটা বেশ জটিল হয়ে ওঠে। এই কেসের সাথে এসে যুক্ত হয় ডিএসপি, আর ডিএসপি বলে যেন দ্রুত এই কেসটা সলভ করা হয়। থানায় অশোক ও স্বপন 3 জনকে অ্যারেস্ট করে নিয়ে আসে। প্রথম 2 জন তো যারা লাশটা পেয়েছে তারা, আরেকটা ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় যার পায়ে একটাই কারা ছিল। ওদেরকে অনেক মারার পরও ওরা বলতে থাকে যে এ ব্যাপারে ওরা নাকি কিছুই জানে না। এরপর পুলিশ অজিতের ফোন রেকর্ড চেক করে দেখে যে অজিত নিবারণ নামের একজন স্কুল মাস্টারের সাথে প্রত্যেক দিন ফোনে কথা বলতো। অন্যদিকে নিবারণের ফোন রেকর্ড চেক করে পুলিশ আরেকটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে যে একটা নাম্বারে নিবারণ প্রত্যেক দিন 1.5 ঘন্টা ধরে কথা বলতো, কিন্তু সেই নাম্বারটা 13 তারিখের পর থেকে সুইচড অফ। এদিকে দিনেশ কিন্তু ফরেনসিক রিপোর্ট অনুযায়ী 13 তারিখেই মারা গেছে। তখন পুলিশের মনে সন্দেহ হয়, তবে কি এমন হয়েছে যে অজিত এবং নিবারণ মিলে কাউকে হায়ার করেছিল 13 তারিখ দিনেশকে মেরে ফেলার জন্য? এরপর সন্দেহ হতেই অশোক অজিতকে তুলে নিয়ে এসে
অনেক মারে। তারপরও অজিত অস্বীকার করে যে সে দিনেশকে মারেনি, সে শুধুই ভয় দেখিয়েছিল। এদিকে অন্য থানা থেকে একটা মিসিং কেসের ফাইল আসে। তখন বিধান চিন্টুকে বলে সেই মিসিং পার্সনের ছবিটা টানিয়ে দিতে। এমন সময় হঠাৎ করে নিবারণ এবং অজিত বলতে থাকে যে ওরাই দিনেশকে মেরে ফেলেছে। এই কথা শুনে বিধান হকচকিয়ে গেলেও পরে বুঝতে পারে যে ওরা এমনটা বলছে যাতে পুলিশ ওদেরকে আর না মারে এবং পরবর্তীতে কোর্টে গিয়ে ওরা আবার বয়ান পাল্টে ফেলবে। আর এই বুদ্ধি ওদেরকে দিয়েছে থানারই সেই কনস্টেবল স্বপন আর পিয়ন চিন্টু। তাই বিধান দুইজনের সাথে অনেক রাগারাগি করে। এমন সময় ওরা জানতে পারে যে চিন্টুর বাসার আশেপাশে 3 জন সন্দেহজনক লোককে ঘুরতে দেখা গেছে। অশোক আর বিধান সেখানে গেলে চিন্টুর মেয়েকে দেখতে পায় যার নামও বৃষ্টি, এবং ওই 3 জন লোককে অ্যারেস্ট করে ফেলে। তবে পরবর্তীতে জানা যায় যে এই 3 জন লোক আসলে ছিচকে চোর। অশোক এই 3 জন লোককে মারতে থাকে। এদিকে বিধান জানতে পারে যে দিনেশের নাম্বারে আরো একটা সিম ব্যবহার করা হতো, যেখান থেকে বিজয় ভক্ত নামের এক লোকের সাথে তার নিয়মিত কথা হতো। এটা জানতে পেরে অশোক ও বিধান তখনই রওনা দেয় এই বিজয় ভক্তের সাথে কথা বলতে। কিন্তু এই বিজয় ভক্ত লোকটাকে ট্র্যাক করতে করতে অশোক ও বিধান তাজ্জব বনে যায়। যখন ওরা এসে পৌঁছায় চিন্টুরই বাসায়, বিজয় বলে এ ব্যাপারে সে নাকি কিছুই জানে না এবং তার কাছে কোনো ফোনও নেই। ফোনটা নাকি চিন্টুর। চিন্টুকে সেখানে ধরে নিয়ে আসা হলে চিন্টু বলে, আমি এত গরিব মানুষ স্যার, আমি কোথায় ফোন পাবো স্যার? তবে অশোক ও বিধান চিন্টুর বাসা সার্চ করলে একটি দামি স্মার্টফোন পায় এবং তৎক্ষণাৎ চিন্টু আর বিজয়কে গ্রেফতার করে থানায় নিয়ে এসে অশোক মারা শুরু করে। আর এখানেই 3rd এপিসোড শেষ হয়। এরপর আমরা চলে যাই 4th এপিসোডে, যার টাইটেল দ্য ওয়েভ অফ ইলিউশন। এদিকে থানার অন্যান্য কনস্টেবল যেমন স্বপন সহ অনেকেরই খারাপ লাগছিল চিন্টুর জন্য, কারণ এতদিন তো এখানেই সে পিয়নের কাজ করে গেছে, তাই না? তবে চিন্টু কিন্তু মার খেতে খেতে এক পর্যায়ে স্বীকার করে যে হ্যাঁ, ফোনটা ওরই, তবে ফোনটা ওর নিজের টাকায় কিনেনি। আসলে চিন্টুর সেই ছোট্ট মেয়ে বৃষ্টি অনেকদিন ধরে ফোনের জন্য কান্নাকাটি করছিল, তাই 13 তারিখ চিন্টু একটা লোকাল ধাবা থেকে এক কাস্টমারের ফোন চুরি করে নিয়ে আসে। এই পর্যায়ে আপনারা একটু মনে করে দেখুন যে প্রথম এপিসোডে আমরা দেখেছিলাম একজন বুড়ো লোক তার বাসায় স্বর্ণ চুরি হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে থানায় আসে। তো এবার চিন্টুর বাসা থেকে নিয়ে আসা সন্দেহভাজন সেই 3 চোরকে অনেক মারার পরও তারা কিছুতেই কিছু স্বীকার করে না। এক পর্যায়ে তাদেরকে নির্দোষ ভেবে পুলিশ ছেড়ে দেয়। এদিকে থানা থেকে বের হতেই সেই 3 জনের মধ্যে একজন জয়ন্ত নামে এক লোককে কল করে। এইটা আবার পেছন থেকে অশোক শুনে ফেলে আর সাথে সাথে 3 জনকে আবারও গ্রেফতার করে সেই জয়ন্ত নামের লোকটিকে খুঁজে বের করে জয়ন্তর দোকানে যায় আর সেখান থেকে অনেক চোরাই স্বর্ণ গহনা উদ্ধার করে, যার মধ্যে সেই বুড়ো লোকটার চুরি হয়ে যাওয়া স্বর্ণ ছিল। বুড়ো লোকটা খুশি হয়ে পুলিশকে ধন্যবাদ জানায় এবং নিজের স্বর্ণ গহনা নিয়ে চলে যায়। যাই হোক, তো এই পর্যায়ে এসে পুলিশ একটা রহস্যের সমাধান অন্তত করতে পারলো। এদিকে থানায় আবারও পঞ্চায়েত থেকে নরোত্তম আসে দিনেশের কেসের খোঁজ খবর নিতে। এ সময় বিধান লক্ষ্য করে যে নরোত্তমের গলায় একটা বিশেষ ডিজাইনের স্বর্ণের লকেট আছে, যেটা কিনা সে জয়ন্তর দোকানের চোরাই স্বর্ণের ভেতর দেখেছিল। পুলিশ নরোত্তমকে ব্যাপারে জিজ্ঞেস করলে নরোত্তম সহজ উত্তরে বলে যে পঞ্চায়েতের পরিবারের সবাই এই একই রকম ডিজাইনের স্বর্ণের লকেট পরে। দিনেশের কাছেও এরকম লকেট নাকি ছিল, তার মানে নিশ্চয়ই দিনেশকে এমন কেউই খুন করেছে যে দিনেশের লকেটটা জয়ন্তর কাছে বেচে দিয়েছে। অতঃপর তৎক্ষণাৎ জয়ন্তকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন জয়ন্ত বলে যে সংক্রান্তের দিন একটা লোক তার কাছে এই লকেটটা বিক্রি করেছিল। এই কথা শোনা মাত্রই পুলিশ সংক্রান্তির দিনের সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ দোকানে বসে চেক করে এবং কিছুক্ষণের মধ্যেই তাদের সামনে সেই ব্যক্তির চেহারা চলে আসে। লোকটা আর কেউ নয়, বরং স্বয়ং চিন্টু। এইবার অশোক চিন্টুকে অনেক মারধর করে, তবে বিধান সেখানে এসে চিন্টুর কাছে ভালোভাবে সমস্ত ব্যাপারটা জানার জন্য জিজ্ঞেস করে। এবার চিন্টু বলা শুরু করে যে দিনেশ মারা যাওয়ার কিছুদিন আগে তার বাসায় একটা কাজে এসেছিল। তখন চিন্টু তার স্ত্রী ঝুমুরকে চা বানিয়ে আনতে বলে, কিন্তু ঝুমুর দিনেশের সাথে ফ্লার্ট করছিল। এদিকে চিন্টু যায় দোকানে দুধ কিনে আনতে আর ফিরে এসে দেখে
দেখে যে ঝুমুর আর দিনেশ আপত্তিকর অবস্থায়। তখন চিন্টু দিনেশকে ধাক্কা দিয়ে বের করে দেয়। কিছুটা হাতাপাই হলেও মারাত্মক কোনো ঘটনা ঘটেনি সেদিন। এর কয়েকদিন পর আবারও চিন্টু দিনেশের সাথে মদ খেতে বসে। এ সময় মাতাল দিনেশ বারবার চিন্টুকে ঝুমুরের ব্যাপারে বলতে থাকে যে ঝুমুর এত সুন্দর দেখতে, তাহলে চিন্টু কিভাবে ঝুমুরকে পটিয়েছে। দিনেশ এটাও বলে যে প্রত্যেক সপ্তাহে সে ঝুমুরকে কাছে পেতে চায়, আর যার বদলে ও চিন্টুকে টাকাও দিবে। এই কথা শুনে চিন্টু রাগে একটা পাথর তুলে দিনেশের মাথায় আঘাত করে ওকে মেরে ফেলে। আর এখানেই এই এপিসোড শেষ হয়। এর পরের এপিসোডের নাম হচ্ছে বিভীষণ। তো বিভীষণ নামের এই এপিসোডে এসে আমাদের মনে হতেই পারে যে কেস তো তাহলে সলভই হয়ে গেছে, চিন্টুই হচ্ছে আসামি। তবে না, টুইস্ট এখনো বাকি আছে। এই এপিসোডে থানায় সৌরভ নামে একজন লোক আসে। সৌরভ এসে খুবই অদ্ভুত ভাবে হুবহু একই কাহিনী বলে যেটা দিনেশের সাথে ঘটেছিল, যে সৌরভ নাকি আসা যাওয়ার পথে চিন্টুর বউ ঝুমুরকে দূর থেকে দেখতো, আর এভাবেই ওর ঝুমুরকে ভালো লেগে গিয়েছিল। এরপর একদিন সৌরভ চিন্টুর বাড়িতে আসলে চিন্টু সৌরভকে বসিয়ে রেখে দোকানে যায়, আর ফিরে এসে দেখে যে সৌরভ ঝুমুরের সাথে আপত্তিকর অবস্থায়। এটা দেখে চিন্টুর সাথে সৌরভের হাতাপাই হয় এবং এক পর্যায়ে চিন্টু ব্ল্যাকমেইল করা শুরু করে। এরপর থেকে সৌরভ চিন্টুকে টাকা দিয়ে ঠান্ডা রাখতো, এমনকি ওকে নিজের স্বর্ণের আংটিও দিয়ে দিয়েছিল। তো এই ঘটনা শুনে একটা ধারণা করা হয় যে হয়তো চিন্টু আর ঝুমুর এভাবেই লোকদেরকে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল করে টাকা কামায়। কিন্তু আসল সত্যটা কি, এইটা বের করার জন্য বিধান একটা প্ল্যান করে। চাইলে পুলিশ আবারও চিন্টুকে মেরে সত্যটা বের করতে পারত, তবে বিধান তার প্ল্যান অনুযায়ী এবার চিন্টুকে স্বাভাবিক নিয়মে আবারও থানার পিয়নের কাজটা বহাল রেখে দেয়। এমনকি চিন্টুর বাসায়ও জানানো হয় না যে ও খুনের আসামি। বিধান চিন্টুর পরিবারকে টাকা দেওয়ারও ব্যবস্থা করে। এই সব কিছুই বিধান করে যেন চিন্টু নিজে থেকে কি কি ক্রাইম করেছে সেগুলো স্বীকার করে। বিধান চিন্টুকে এটাও বলে যে ওর শাস্তি কমানোর ব্যবস্থা করবে, যেন চিন্টু সবকিছু স্বীকার করে। কিন্তু বিধান জানে যে গুরুতর অপরাধ করলে চিন্টুর শাস্তি কখনোই কমবে না। যাই হোক, এবার চিন্টু বিধানকে জানায় যে চিন্টুর একটি অবৈধ সম্পর্ক ছিল সেই গ্রামেরই গোবিন্দ নামের এক লোকের বউয়ের সাথে। এই গোবিন্দ কিছুদিন আগে কুয়ায় পড়ে মারা যায়। তবে কুয়ায় গোবিন্দ নিচ থেকে পড়ে যায়নি, বরং চিন্টু গোবিন্দকে কুয়ায় ফেলে খুন করেছে। কারণ গোবিন্দ নিজের বউ ও চিন্টুকে একসাথে দেখে ফেলেছিল। অর্থাৎ চিন্টু একটানা দুটো খুন করেছে। সেই সাথে বউকে দিয়ে ২০-২৫ জনকে ফাঁসিয়ে টাকা নিয়ে ব্ল্যাকমেইলও করছিল। এখানে বলে রাখা ভালো, এর মধ্যে ঝুমুর কিন্তু নিরুদ্দেশ হয়েছে। যাই হোক, এই সবকিছু শুনে বিধান এগুলো সবাইকে জানানোর পর বাকি অফিসাররা হতভম্ব হয়ে যায়। এদিকে ওসিও অবাক হয়ে যায় যে বিধান এতগুলো অপরাধ ও দুটা খুনের কথা জেনেও চিন্টুকে অ্যারেস্ট করেনি, বরং থানায় কাজ করতে দিচ্ছে। তখন বিধান আশ্বস্ত করে যে এতে চিন্টু ওকে বিশ্বাস করে সবকিছু স্বীকার করবে। তো বিধান চিন্টুর বিরুদ্ধে এফআইআর ফাইল রেডি করতেই নিবে, তখনই চিন্টু বিধানকে আলাদা ডেকে আবারও কনফেশন শুরু করে। চিন্টু এবার বলে যে ও নাকি 2টা খুন করেনি, বরং 3টা খুন করেছে। প্রথম এপিসোডে থানায় যে মিসিং পার্সনের ছবি ঝুলিয়ে রাখা হয়েছিল সেই লোকটাকেও নাকি চিন্টুই খুন করেছে। এর সাথে সাথে ও আবার বলে ও নাকি 3টা খুন করেনি, বরং ও 4টা খুন করেছে। এরপরে চিন্টু বলে ওঠে যে ও নাকি 4টাও নয়, বরং 5টা খুন করেছে। এরপরে চিন্টু বলে আসলে 5টাও নয়, চিন্টু নাকি টোটাল 8টা খুন করেছে। অর্থাৎ থানার মিসিং পার্সনের বোর্ডে যে কয়জনের ছবি ঝুলানো, এই সবগুলো খুন নাকি ও নিজের হাতে করেছে। এ কথা শুনে পুলিশ স্টেশনের সমস্ত পুলিশ বাকরুদ্ধ হয়ে পড়ে। এর মধ্যে একজন অফিসার বলেন যে চিন্টু তো পুরো বিভীষণের মতো, যে কিনা পুলিশ স্টেশনে কাজ করা অবস্থায় 8টা খুন করে ফেলেছে। কি ভয়াবহ কথা! আর এর জন্যই এই এপিসোডের নাম বিভীষণ। শুধু তাই না, এই সিরিজটার নামটাই বিভীষণ। আর এখানেই এই এপিসোড শেষ হয়। এরপর আমরা দেখবো 6ষ্ঠ এপিসোড, দ্য ট্রায়াল ফর ফায়ার। তো এই এপিসোডে আমরা শুরুতে দেখি যে বিধান চিন্টুকে ছেড়ে দেয় যেন মন্দিরে পূজা করতে
যেতে পারে, কারণ চিন্টু মানত রেখেছিল যে যেদিন ও সব স্বীকার করবে সেই দিন ও পুজো করবে। এদিকে থানার সবাই বিধানের উপর বিরক্ত ছিল যে ও কেন চিন্টুকে এভাবে এদিক ওদিক যেতে দিচ্ছে। তখন বিধান আশ্বস্ত করে বলে যে চিন্টু পালাবে না, সমস্যা নেই। এদিকে চিন্টু পূজা শেষ করে বিধানের বাসায় প্রসাদ নিয়ে যায়। এই পুরোটা সময় চিন্টু স্বাভাবিকই থাকে, এমনকি বিধানের ওয়াইফ বৃষ্টির সাথেও ও খারাপ কোনো কিছু করে না। এখন এই কেসে এসে যুক্ত হয় এডিএসপি। উনি এসে বিধানের উপর মারাত্মকভাবে বিরক্ত হয়, এমনকি বিধানকে চাকরি থেকে ফায়ার করে দেওয়ারও হুমকি দেয়। তো উনি আসার পর চিন্টুকে কাস্টাডিতে নিয়ে এলে চিন্টু পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দেয়। এখানে এসে রিভিল হয় আরেকটা টুইস্ট। চিন্টু এবার সবার সামনে বলে যে ও নাকি কোনো খুনই করেনি, মার খাওয়ার ভয়ে ও নাকি সবকিছু স্বীকার করেছে, যার পুরোটাই মিথ্যে। এখন এর মানে দাঁড়ালো যে চিন্টুকে এখন দোষী সাব্যস্ত করতে পুলিশকে ওর বিরুদ্ধে প্রমাণ খুঁজতে হবে। বিধান বলে যে চিন্টু আসলে 9টা খুন করেছে, 8টা হচ্ছে মিসিং পারসন এবং একজন দিনেশ, টোটাল 9 জন। তাছাড়া চিন্টু লাশগুলো 1 ফুট গভীরে চাপা দিয়ে রাখে যেন সহজেই খুঁজে পাওয়া যায়, তবে লাশের মাথাগুলো আর পাওয়া যায় না। তার মানে ও নিজেই চায় না যে লাশগুলো কেউ চিনতে পারুক, তাই মাথাগুলো গায়েব করে ফেলে। সুতরাং এটা প্রমাণ করাও খুব শক্ত হয়ে যাবে যে চিন্টু খুনি। এখন এই কথাগুলো যখন থানায় আলোচনা হচ্ছিল তখন একজন সাংবাদিক কথাগুলো শুনে ফেলে। এরপর এই সাংবাদিকটা নিউজে ছড়িয়ে দেয় যে পুলিশের কাছ থেকে লাশের কাটা মাথা গায়েব হয়ে গেছে। এই পরিস্থিতিতে শিকার হয় বিধান, যাকে সাসপেন্ড করে দেওয়া হয়। অন্যদিকে অশোক বিধান চলে যাওয়ার পর চিন্টুকে রিমান্ডে নিয়ে বেদম পিটায়, তবে চিন্টু কিছুতেই মুখ খুলে না, এমনকি ও ভেগে যাওয়ারও চেষ্টা করে। তখন পুলিশ বুঝে যায় যে পিন্টুর সাথে ভালো বন্ডিং এবং মুখ খোলানোর ব্যবস্থা একমাত্র করতে পারবে বিধান। তাই অপারগ হয়ে পুলিশ শেষ পর্যন্ত বিধানকে আনঅফিসিয়ালি এই কেসের স্বার্থে নিয়ে আসে। বিধান আসার পর চিন্টুর সাথে কথা বলার চেষ্টা করে, চিন্টুকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়ায়, এমনকি বাসায়ও পৌঁছে দেয়। এ সময় চিন্টুর কাছে সুযোগ ছিল বিধানের বাইক নিয়ে পালিয়ে যাওয়ার, কিন্তু ও তা করে না। আর এখানেই এই এপিসোড শেষ হয়। এবার আমরা চলে যাব শেষ এপিসোডে, যার নাম রিস্টোরেশন অফ ধর্মা। শেষ এপিসোডটি শুরু হয় চিন্টু এবং বিধানের আলাপ দিয়ে, যেখানে আমরা দেখতে পাই যে চিন্টু এবং বিধান কথা বলছে। বিধান বলে যে আপাতত ওকে সাসপেন্ড করলেও যদি কাটা মাথাটা ও খুঁজে না পায় তবে ওকে চাকরি হারাতে হবে। ওদিকে চিন্টু বলে ছোটবেলা থেকে নাকি সবাই ওকে বোকা বলতো, আর ওর ভাই চালাক চতুর ছিল বলে সবাই ওর ভাইকে আদর করত, যদি ওর ভাই কোনো কাজকর্ম করতো না। একদিন ওর ভাই একটা মেয়েকে নিয়ে আসলো বাড়িতে বিয়ে করার জন্য, কিন্তু বিয়ের দিন ওর ভাই অ্যাক্সিডেন্টে মারা গেল, আর পরিবারের সবাই তখন মেয়েটির সাথে চিন্টুর বিয়ে দিয়ে দিল। এই মেয়েটি হচ্ছে ঝুমুর। এরপর ঝুমুর এবং চিন্টুর একটি কন্যা সন্তান হয়। একদিন চিন্টু দেখে ঝুমুরের কাছে একটি দামি ফোন, কিন্তু এত দামি ফোন তো তারা কেউ কেনার যোগ্যতা রাখে না। তখনই চিন্টু জানতে পারে যে ঝুমুর টাকা পয়সা গয়নাগাটির জন্য অন্যান্য পুরুষদেরকে ব্যবহার করে। এ কথা জানার পর চিন্টু ঝুমুরকে নিয়ে ব্ল্যাকমেইলের ধান্দাবাজি শুরু করে। দুজনে মিলে বড়লোক পুরুষদেরকে ফাঁসাতো এবং ব্ল্যাকমেল করে টাকা পয়সা হাতিয়ে নিত। এমন করে ঘরে যখন বেশ কিছু টাকা পয়সা গয়নাগাটি জমলো, তখন একদিন ঝুমুর সব নিয়ে পালিয়ে গেল। কিন্তু এদিকে মেয়েকে বোর্ডিং স্কুলে দেওয়ার জন্য টাকার দরকার ছিল চিন্টুর। এর জন্য চিন্টু খুন করে গয়নাগাটি টাকা পয়সা হাতিয়ে নিত আর লাশ ওই জঙ্গলে দাফন করত। প্রথম যে লাশটা জঙ্গলে পাওয়া যায় তার নাম গোপী মণ্ডল। তো সব কথা শুনে বিধান চিন্টুকে লাশের চুরি যাওয়ার মাথা সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু তখনই থানা থেকে অফিসারের কল চলে আসে। ওদেরকে দ্রুত থানায় আসার তলব করা হয়। এদিকে সেখানে মিডিয়াও চলে আসে। চিন্টু বিধানকে বলে যে সে কোথায় মাথাগুলো রেখেছে বলবে। এরপর সবাই মিলে জঙ্গলে যায়, আর চিন্টু প্রথমে ভুল জায়গার নাম বলে যেন অশোক এবং অন্যান্য পুলিশের বেকার খাটনি যায় গর্ত খুঁড়তে। যেহেতু ওরা আগে চিন্টুকে মেরেছিল তাইও ছোটখাটো একটা প্রতিশোধ নিল আর কি ওদেরকে খাটিয়ে। এদিকে চিন্টুর বলা জায়গাগুলো খুঁড়ে খুঁড়ে একের পর এক লাশ বের হতে থাকে। অশোক এক পর্যায়ে বিরক্ত হয়ে চিন্টুকে মারতে শুরু করে, আর চিন্টু তখন গাড়ি থেকে পালিয়ে যায়। পালানোর আগে চিন্টু লাশের গায়ের জামা কাপড় ওদের দিকে ছুঁড়ে মারে। তো এই পর্যন্ত এসে পুলিশের কাছে কিন্তু চিন্টুর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ছিল, কিন্তু এখনো সেই মিসিং মাথাটা খুঁজে পাওয়া
যায়নি। রাতে চিন্টুকে নিয়ে থানায় ফিরলে চিন্টু বিধানকে বলে যে ও চায় না ওর মেয়ে জানুক যে ওর বাবা একজন খুনি। চিন্টু আরো বলে যে ওকে নাকি থানার কনস্টেবল স্বপনই বলেছিল যে লাশের মাথা না পেলে কখনো কোনো কেস দাঁড় করানো যায় না। এরপর বিধান চিন্টুকে প্রমিস করে যে ওর মেয়ের সব দায়িত্ব বিধান নিজে নিবে। এরপর সকালবেলা চিন্টু বিধানকে লাশের মাথার জায়গাটা দেখিয়ে দেয় এবং ওখান থেকে সত্যি একটি খুলি বের হয়। অতএব চিন্টু ধরা পড়ে এবং ওর শাস্তি হয়। এদিকে এরকম একজন সিরিয়াল কিলারকে ধরিয়ে দেওয়ার জন্য বিধানের শুধু চাকরি ফিরে আসে না, বরং সে মেডেলও পায়। সবশেষে আমরা দেখতে পাই বিধান এবং ওর ওয়াইফ বৃষ্টি চিন্টুর মেয়েকে নিজেদের বাসায় নিয়ে জন্মদিন পালন করছে। অর্থাৎ বিধান চিন্টুর মেয়েকে দত্তক নিয়েছে, যেমনটা সে প্রমিস করেছিল। আর এই সিনের সাথেই সিরিজটি এখানেই শেষ হয়। তো সিরিজটি সোজা সাপটা হলেও এর মধ্যে বেশ কিছু টুইস্ট ছিল। আর প্রথম সিনে যে আমরা দেখেছিলাম যে কেউ একজন লাশ টেনে টেনে নিয়ে যাচ্ছে জঙ্গলে, সেটা কিন্তু আর কেউ না, বরং চিন্টুই ছিল। আসলে চিন্টু যেখানে কাজ করত সেটা পুলিশ স্টেশন, সেখানে কাজ করেও সিরিয়াল কিলিং করত সে। এর জন্যই সিরিজের নাম ছিল বিভীষণ। আর দারিদ্রতা, তুচ্ছতা ছিল এবং সমাজের বঞ্চনা ওকে পরবর্তীতে সিরিয়াল কিলার হতে বাধ্য করে। এখানে দারিদ্রতা এবং বঞ্চনার একটি কালো দিক তুলে ধরা হয়েছে। তো এই ছিল আজকের সিরিজটি। আজকের সিরিজটি কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাতে একদমই ভুলবেন না। আর যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, পছন্দ করছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কথা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন বা সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে। Till then, don't forget to subscribe our channel and stay with us.